নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় প্রভাতের আলোর অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী এবং আজ সাত সকালে আমরা শুনে নেব সদ্গুরু কি বলছেন ভক্তিগাথায়। সবাইকে নমস্কার। শঙ্করাচার্য প্রকাণ্ড মেধার অধিকারী, ভাষা সাহিত্যের এক অসামান্য প্রতিভা, সর্বোপরি এক আধ্যাত্মিক জ্যোতিষ্ক, ভারতের গর্ব। তবে আমাদের বিশেষ গর্বটা হলো যে তিনি দক্ষিণ ভারতের সন্তান। প্রজ্ঞা এবং জ্ঞানের এক অবিরাম ধারা এবং মানব জাতির জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা। এমন মানুষ তৈরি করবেন কিভাবে? স্বাভাবিকভাবেই কাউকে যদি অতি অল্প বয়সে এই স্তরের প্রজ্ঞা, তিনি এদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে হেঁটেছেন। আমরা সবাই আজ এখানে উড়ে এসেছি, কিন্তু তিনি হেঁটেছিলেন ভারতের দক্ষিণ প্রান্ত থেকে এইখানে, আরও উত্তরে, পূর্বে এবং আরও পশ্চিমে গিয়েছিলেন। এই অফুরন্ত শক্তি, এই প্রবল উৎসাহ আর এই চরম প্রজ্ঞা আসে কোথা থেকে? শুধুমাত্র একটা দিক যদি দেখি, তিনি এসেছিলেন একটা গ্রাম। কথাটার আক্ষরিক অর্থ হল পদতলে বা পায়ের নিচে। এটাই ছিল মূল স্বভাব এই সংস্কৃতির। ভারত মানে আমরা সব সময় শিখেছি কিভাবে দৈবের চরণে থাকতে হয়, কালাডি হয়ে থাকা সব সময়। এটা কোনো কৃত্রিম আড়ম্বরের সংস্কৃতি নয়, বরং এক সহজাত ভক্তি প্রাণতার সংস্কৃতি। এর মাধ্যমে, শুধুমাত্র এই একটা গুণের মাধ্যমেই আমরা মহান সত্তাদের জন্ম দিতে পেরেছি। এটাই ছিল আমাদের ঐতিহ্য। এই দেশের সংস্কৃতিটাই এমন যে মাথায় চড়ে নয়, বরং চরণে থেকেই আমরা শিখেছি, চরণে থেকেই আমরা বিবর্তিত হয়েছি, চরণে থেকেই আমরা বিকশিত হয়েছি, চরণে থেকেই সারা বিশ্বের কাছে আমরা এক উজ্জ্বল আলোক হয়ে উঠেছিলাম দীর্ঘ সময় ধরে। আবার সময় এসেছে সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনা সেই ভক্তিপ্রাণতা আর সেই বিনম্রতাকে, যা এই সংস্কৃতিকে প্রভূত লাভবান করেছিল। আমরা মাথা নোয়াতে শিখেছিলাম। তিনি ঈশ্বর হন বা মানুষ, পুরুষ বা নারী বা শিশু, কিংবা কোনো পশুই হোক, কিংবা গাছ বা পাথর, সবার সামনেই আমরা নতমস্তক হতে শিখেছি। এটাই ছিল আমাদের শক্তি, এটাই ছিল আমাদের পথ, এটাই ছিল মূল প্রক্রিয়া আর পদ্ধতি আমাদের বিবর্তন আর আত্ম উপলব্ধির। আজ এই বিশ্বে এটা বোঝা খুব জরুরি যে এই সমস্ত জ্ঞান, এই এত প্রজ্ঞা কিন্তু বিশ্বাস থেকে বা আস্থা থেকে আসেনি, বরং এসেছিল আত্ম উপলব্ধি থেকে। দেখুন, প্রায় 1000 বছর আগে বা শঙ্করাচার্যের অনেক আগেই অনেকেই কথা বলেছিলেন, কিন্তু শঙ্করাচার্যের বিশেষত্ব হল তার স্বচ্ছতা, যে বুদ্ধিগত স্বচ্ছতার মাধ্যমে, এ কথা আগেও অনেকেই বলেছেন। সেই আদিযোগীর সময় থেকেই বহু যোগী, বহু অতীন্দ্রিয়বাদী, বহু ঋষি, বহু সাধু এই একই কথাই বলে গেছেন। কিন্তু বুদ্ধির অসামান্য স্বচ্ছতা আর সারা দেশের কাছে তা পৌঁছে দেওয়ার জন্যে প্রবল উৎসাহ আর প্রাণশক্তি, এটাই তাকে সবার থেকে আলাদা করে দেয়। দেখুন, এর আরও অনেক অনেক দিক আছে, তবে আজকে দাঁড়িয়ে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আজকের এই জগতে, যে আধ্যাত্মিক প্রক্রিয়া যদি কোনো না কোনোভাবে প্রমাণিত, বৈজ্ঞানিক, আর আধ্যাত্মিকতা যদি কোনো না কোনোভাবে মানুষের সাধারণ যুক্তির সাথে না মেলে, তবে ভবিষ্যৎ প্রজন্ম এটা গ্রহণ করবে না। এই নিরিখে শঙ্করাচার্যের বাণী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটাই ভবিষ্যৎ। পৃথিবীর আগামী প্রজন্ম এমন সব কিছুকেই প্রত্যাখ্যান করবে যা তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হবে না। বিশ্বের ভবিষ্যৎ প্রজন্ম সেই সব কিছুকেই বর্জন করবে যা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।
তাই এই দিক থেকে শঙ্করাচার্য আজ ভীষণ তাৎপর্যপূর্ণ। তাকে নিয়ে অনেক ভুল ধারণাও আছে, অন্তত একটা ক্লিয়ার করা যাক, বোধহয় এটা আমাদের করণীয়। অনেকেই বলে থাকেন উনি এইসব আজে বাজে কী বলছেন, কারণ উনি বলেছিলেন যে সবকিছুই মায়া। এর ব্যাখ্যা যেভাবে করা হয় তা হল, মায়া মানে সেটার কোনো অস্তিত্বই নেই। মায়ার মানে কিন্তু অস্তিত্বহীন নয়। মায়া মানে হলো এটা একটা বিভ্রম। মায়া মানে হলো বিষয়টা যেরকম আপনি সেইভাবে দেখছেন না। আপনি তাকে দেখছেন আপনার টিকে থাকার সাথে মিলিয়ে, কিন্তু সেভাবে নয়, ঠিক যেভাবে এটা আছে। আজ আধুনিক পদার্থ বিজ্ঞান আমাদের বলছে যে এই গোটা মহাবিশ্ব আসলে একই শক্তির নেটওয়ার্ক। যখন আমরা মায়া বলি, দেখুন এই শরীরটাকে আমাদের কত দৃঢ় অটুট মনে হয়, কিন্তু প্রত্যেক দিন আপনি যে খাবার খাচ্ছেন, যে জল পান করছেন, যে বাতাসে শ্বাস টানছেন, তাতে এই শরীরের 7% অদল বদল হচ্ছে প্রত্যেক দিন। এর মানে হলো 2 সপ্তাহে আপনার পুরনো শরীর চলে গিয়ে সম্পূর্ণ একটা নতুন সিস্টেম তৈরি হচ্ছে। এই শরীরের আণবিক উপাদানগুলোর প্রায় 100%ই বদলে যায় 1 বছরের মধ্যে। এর মানে হলো প্রতি বছরই আপনার কাছে মূলগতভাবে এক সম্পূর্ণ নতুন শরীর থাকে, কিন্তু আপনার অভিজ্ঞতায় মনে হয় এটা সেই একই জিনিস। এটাই হলো মায়া। একইভাবে এই অস্তিত্বের বাকি অংশকে আপনি যেভাবে দেখছেন বা উপলব্ধি করছেন, আপনার 5টি ইন্দ্রিয় দিয়ে জগৎকে যেভাবে জানছেন, তা কিন্তু একেবারেই সঠিক নয়। এটাই হলো ইলিউশন বা বিভ্রম। যেমন আমরা বলি মরীচিকা। আপনি যদি হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যান, দেখবেন মনে হবে দূরে যেন কোথাও জল রয়েছে, কিন্তু সেখানে গেলে নিশ্চিত দেখবেন যে কোনো জল নেই। তার মানে এই নয় যে কিছুই ছিল না, সেখানে বিকিরণ ছিল যা এই বিভ্রম তৈরি করছিল। তো এটাই হলো মায়া। একটা জিনিসকে যখন অন্য কিছু বলে মনে হয়, এটাই সেই মায়া যার কথা তিনি বলছিলেন। আপনি যেটাকে আমি ভাবছেন তা আসলে সবকিছু, এটাই মায়া। আপনি যাকে অন্য কেউ ভাবছেন সে আসলে আপনি। আপনি যাকে সবকিছু ভাবছেন সেটাই কিছুই নয়। এই মায়ার কথাই উনি বলছেন। আজ আধুনিক বিজ্ঞান অনেক পথ পেরিয়ে শেষ পর্যন্ত শঙ্করাচার্যের বাণীর সমান্তরালে এসে দাঁড়িয়েছে, যা অনেক মুনি ঋষিরা বহু আগেই বলে গিয়েছিলেন। এটাই হবে এই বিশ্বের ভবিষ্যৎ। একটা খুব সুন্দর গল্প আছে মহাভারতে, আপনারা সবাই জানেন। আমি আবার সেই কালাডিতে ফিরে যাচ্ছি, যেহেতু আমরা দক্ষিণ ভারত বয়ে এনেছে নানান দিক থেকে। আপনাদের মনে আছে সেই গল্পটা আমাদের সবার ঠাকুমা দিদিমারা শোনাতেন, যখন অর্জুন আর দুর্যোধন সাহায্য চাইতে গিয়েছিলেন কৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্যে। একজন গিয়ে দাঁড়ালেন মাথার কাছে আর অন্যজন চরণে। সেটাই সব বদলে দিল। ঠিক হয়ে গেল সেই দুপুর বেলাতেই, যখন অর্জুন চরণে দাঁড়ালেন, তিনি যুদ্ধে জিতে গেলেন। এটাই এই দেশের গুরুত্ব, যে মাথা নোয়ানোর মাধ্যমেই আমাদের উত্থান হয়। কুনুইয়ের ধাক্কা দিয়ে আমরা ওপরে উঠি না। আমাদের উত্থানের কারণ সবকিছুর সামনে মাথা নোয়াতে জানি, কারণ আমাদের মূল প্রকৃতিই হলো আমরা কালাডি। শঙ্করাচার্য এসেছিলেন কালাডি গ্রাম থেকে, যা অত্যন্ত প্রতীকী এবং গুরুত্বপূর্ণ। আর আজ মধ্যপ্রদেশে দাঁড়িয়ে, যা কিনা ভারতের হৃৎপিণ্ড, শিবরাজজি তো একে আধ্যাত্মিক হৃৎপিণ্ডে পরিণত করার চেষ্টা করছেন। কারণ এটাই সময় যখন আধ্যাত্মিক জ্ঞান পাহাড় থেকে নেমে আসবে শহরে, গঞ্জে, গ্রামে, আর সব কিছুর ঊর্ধ্বে মানুষের হৃদয়ে আর মনে। কারণ এটাই হতে চলেছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। এটাই হবে এই জাতির ভবিষ্যৎ। আর যদি আমরা এই একটা কাজ করতে পারি, তবে সারা বিশ্ব আসবে এই দেশের কাছে পথ নির্দেশের জন্য। আজ এটা দেখে খুব ভালো লাগছে দেশের এই অংশে। আমি নিশ্চিত এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আপনাদের অনেক ধন্যবাদ।